হ্যালো স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার অফিসিয়াল ইউটিউব চ্যানেল ক্র্যাক বেঙ্গল। আমি সোহেল, তোমাদের জিকেজিএস স্যার। আজকে আমি তোমাদের সাথে আলোচনা করব একটা নতুন টপিক নিয়ে, যেটা হলো ইতিহাসের টপিক। এই টপিকটা নিয়ে আলোচনা করার মূল উদ্দেশ্য হলো আমাদের যে বিভিন্ন রকম পরীক্ষাগুলো আসে, কম্পিটিটিভ পরীক্ষা, সেটা পিএসসি বলো, রেল বলো, সিজিএলে আসে। তো এই পরীক্ষাগুলো যে এখান থেকে কোশ্চেনগুলো আসে, কী ধরনের কোশ্চেন, কোন টপিক, কীভাবে পড়বো, অনেকের প্রশ্ন থাকে। তো তোমরা যদি সেই টপিক অনুযায়ী ধরে ধরে যদি পড়ো এবং ভালোভাবে পড়ো, আশা করছি তোমাদের খুবই উপকারে লাগবে। এবং আমি তোমাদেরকে শুরু থেকে শেষ অবধি, অর্থাৎ তোমাদের প্রথম যেখান থেকে ইতিহাস শুরু হচ্ছে সেখান থেকে এবং কত দূর পর্যন্ত তোমাদের মেন ইতিহাস, সেগুলি আমি আলোচনা করব এক এক করে, এক এক পর এক ক্লাসে বিভিন্ন অধ্যায় ধরে ধরে। তোমরা মন দিয়ে আমার ভিডিওটিকে শুরু থেকে শেষ অবধি দেখো, তোমরা অনেক কিছু ইনফরমেশন পেয়ে যাবে। তো আজকে আমরা প্রাচীন ভারতের ইতিহাসের প্রথম ক্লাস অর্থাৎ ক্লাস 1টা স্টার্ট করব। এখানে কি থাকবে? এখানে থাকবে ইতিহাস জিনিসটা কি সেটা সম্বন্ধে কিছু তথ্য, এবং ভারতীয় ইতিহাস, ভারতীয় ইতিহাস কীভাবে ভারতবর্ষ নামটা আসছে, বা কিছু ভারতবর্ষে কী কী যুগ আসছে, বিশ্বের নিরিখে ভারতবর্ষেও কী কী যুগ আমরা পার করছি, সেই যুগগুলো নিয়ে আমরা আলোচনা করব। ওকে, তো বেশি দেরি না করে চলে যাবো আমি এবার পরবর্তী স্লাইডের দিকে। দেখো, পরবর্তী স্লাইডে একটা আমাদের ক্লাস ওই শুরু মানে অ্যাডভার্টাইজমেন্ট হচ্ছে। তোমরা যারা এই ক্লাসটা পারচেস করার তোমরা করবে, তোমাদের কিছু কোয়ারিজ থাকলে এখানে নাম্বার দেওয়া আছে 7866878332 নাম্বারে। আমি তোমাদেরকে আর এ নিয়ে বিশেষ কিছু বলছি না, তোমরা এটা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো। এ ব্যাপারে কিছু তোমাদের কোয়ারিজ থাকলে তোমরা এই নাম্বারে যোগাযোগ করতে পারো, ঠিক আছে? এবার দেখো, আমি মেন টপিকে আসছি। মেন টপিকে আসার আগে আমি তোমাদের মনে করছি যে তোমাদের সিলেবাসটা বলা দরকার, যে কোনখান থেকে কি সিলেবাস আছে না আছে। সিলেবাসগুলো বললে আশা করি তোমাদের কাজে লাগবে। প্রথম চ্যাপ্টার যেটা আছে সেই চ্যাপ্টারটার নাম হচ্ছে অ্যানসিয়েন্ট ইন্ডিয়ান হিস্ট্রি অ্যান্ড মেহেরগড় সিভিলাইজেশন। তোমাদের প্রথম চ্যাপ্টারটা হচ্ছে প্রাচীন ভারতের ইতিহাস ও মেহেরগড় সভ্যতা। মেহেরগড় সভ্যতাটা প্রাচীন ভারত যেহেতু শুরু হচ্ছে, তো ওইখানেই ঢুকে যাচ্ছে, আলাদা করে করছি না। তো এই চ্যাপ্টারটা দুটো পার্ট আমি আলোচনা করে দেবো। প্রাচীন যুগটা কিভাবে আসছে, ইতিহাস কাকে বলে তার আগে, এবং এই চ্যাপ্টারের শেষের দিকে মেহেরগড় সভ্যতাটা আলোচনা করব। এটা হচ্ছে প্রাচীন যুগের যে ইতিহাস, সেটা তোমরা চাইলে স্ক্রিনশট করে নিতে পারো এই টপিকটা বা এই পেজটা। এবার দেখো, পরবর্তী পেজে চলে এসেছি বা স্লাইডে চলে এসেছি। এখানে দেখো মধ্যযুগের ইতিহাস। মধ্যযুগের ইতিহাস ভারতের নিরিখে কোথা থেকে শুরু হচ্ছে, এখানে যা কিছু হবে ভারতের ইতিহাসের ওপরই আলোচনা হবে। তোমরা এটারও স্ক্রিনশট নিয়ে নিতে পারো। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো আধুনিক যুগের ইতিহাস আছে। আধুনিক যুগের ইতিহাস নিয়ে কি কি চ্যাপ্টার আছে সেইগুলো আমি তোমাদের সামনে দিয়ে দিলাম, এবং তোমরা সেইগুলো স্ক্রিনশট নিয়ে নাও। তোমাদেরকে এক এক করে আমি টপিকগুলো নিয়ে আলোচনা করব। এবার আমরা চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। দেখো, এখানে মেন টপিক এবার শুরু হচ্ছে এখান থেকে, ইতিহাস ও প্রসঙ্গ। তোমাদের বলেইছি প্রথমে ইতিহাস নিয়ে একটু আলোচনা করব। তো ইতিহাস কি, আমরা ইতিহাস সম্বন্ধে পড়বো, তা ইতিহাস সম্বন্ধে একটু তথ্য জানবো না তাই কখনো হয়? ইতিহাস সম্বন্ধে একটু তথ্য তো জানতেই হবে, তাই না? তো চলো ইতিহাস সম্বন্ধে একটু জেনে নিই। ইতিহাস কাকে বলে? এর উত্তর এক কথায় বলা যথেষ্টই কঠিন, তবে এর উৎপত্তি সঠিকভাবে জানলে সংজ্ঞা সহজে বার করা যায়। সংজ্ঞা বা ডেফিনেশন বা কাকে বলে এটা সহজে বার করা যায়। ইতিহাস শব্দটি ইতি হ যুক্ত অস যুক্ত অ এইগুলো দিয়ে হয়েছে, ঠিক আছে? তো এখানে আমরা ইতিহাস মানে আমরা কি জানি? রাজা রাজার কাহিনী, এটাই আমরা জানি ইতিহাস মানে, এক কথায় বলতে গেলে। কিন্তু ইতিহাস মানে কি বাস্তবে সেটাই? সেটা নয়। বাস্তবে দেখো আরও কিছু তথ্য আছে, যার মধ্যে মানুষের এগিয়ে চলার বৃত্তান্ত, মানুষের জয়ধ্বনি লিপিবদ্ধ আছে এই ইতিহাস শব্দটির মধ্যে। তাই বলা যায় স্থান ও কালের পরিপ্রেক্ষিতে সমাজবদ্ধ মানুষের প্রগতির বিজ্ঞানসম্মত বিশ্লেষণই হলো ইতিহাস, ঠিক আছে? তো তোমরা বুঝতে পারছো, বা এক কথায় বলতে গেলে শুধু রাজা রাজার কাহিনী নয়, অতীত থেকে যে ঘটনাগুলো গড়ে উঠছে সেগুলো ঘটনাক্রমিক আলোচনা এবং সেগুলোর যে বিশ্লেষণ, সেটাই হলো ইতিহাস। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। ইতিহাস শব্দটির ইংরেজি প্রতিশব্দ হলো হিস্টোরি,
যেটি ল্যাটিন শব্দ হিস্টোর এবং গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে উৎপত্তি। হিস্টোর শব্দটির অর্থ হলো জ্ঞান, হিস্টোরিয়া শব্দটির অর্থ হলো সত্যকে উদ্ঘাটন করার জন্য সঠিক অনুসন্ধান করা। একটা আমরা হিস্টোরি কথাটাকে আমরা এক জায়গায় দেখি, আমরা অনেকে শুনেছি হয়তো যে হিস্ট্রিটাকে আমরা ভাগ করলে কি করি না হিজ বা হার স্টোরি, ওকে, মানে তাহার কাহিনী এটা বলে। কিন্তু শুধু তো তাহার কাহিনী নয়, ওই যে বললাম অতীতে যে ঘটনাগুলো চলছে সেইগুলো ঘটনাক্রম আলোচনা ও বিশ্লেষণের নাম ইতিহাস। আবার দেখো অনেকের মতে ইতিহাস একটি গ্রিক শব্দ হিস্টোরিয়া থেকে এসেছে, যার অর্থ আক্ষরিকভাবে নিছক অনুসন্ধান। ঠিক আছে, এখানে আমরা বিভিন্ন রকম অর্থ পাচ্ছি, সত্যকে উদ্ঘাটন করার জন্য সঠিক অনুসন্ধান করা অথবা আক্ষরিকভাবে নিছক অনুসন্ধান। এবার আমরা চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এখানে দেখো ইতিহাস সম্বন্ধে অনেকে ঐতিহাসিক বা সাধারণ মানুষ, জ্ঞানীগুণী মানুষ কিছু বলেছে, সেইগুলো নিয়ে আলোচনা করছি। বিভিন্ন জ্ঞানীগুণী মানুষ ও ইতিহাসবিদ ইতিহাস প্রসঙ্গে অনেক উক্তি করেছেন। কি না, প্রথম দেখো, যেমন ইতিহাসের জনকরূপে পরিগণিত গ্রিক ঐতিহাসিক হেরোডোটাস বলেছেন ইতিহাস হলো দর্শনের একটা শাখা, অথবা এটাকে ইংরেজিতে বললে বলা যায় হিস্ট্রি ইজ এ টপিক অফ বা চ্যাপ্টার অফ ফিলোসফি। ওকে, একটা যেটা ব্রাঞ্চ, অ্যাকচুয়ালি ব্রাঞ্চ, হিস্ট্রি ইজ এ ব্রাঞ্চ অফ ফিলোসফি। এবার গ্রিক দার্শনিক ডায়োনিসাস তিনি বলেছেন ইতিহাস হলো অনুসন্ধান, গভীরভাবে কোনো কিছুর অন্বেষণ করা। একজন বিখ্যাত ঐতিহাসিক জেবি বিউরি বলেছেন ইতিহাস হলো বিজ্ঞান, কমও নয় তার চেয়ে বেশিও নয়। অর্থাৎ তিনি বলেছেন কথাটা এভাবে, হিস্ট্রি ইজ এ সায়েন্স, নো লেস নো মোর। ওকে, এবার আমরা চলে যাবো পরের পয়েন্টটা। দেখো রবীন্দ্রনাথ ঠাকুর, আমাদের কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ইতিহাস সম্বন্ধে কী বলেছেন। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইতিহাস হলো একটি ড্যাশ, তা হলো মানুষের ইতিহাস। ইতিহাস হলো একটি ঘটনা এবং তা হলো মানুষের ইতিহাস। এবং সর্বোপরি একজন ভারতীয় ঐতিহাসিক, তার নাম হচ্ছে ঐতিহাসিক রমেশচন্দ্র মজুমদার বা ডক্টর রমেশচন্দ্র মজুমদার, তিনি কি বলেছেন জেনে নিই। তিনি বলেছেন ইতিহাস হলো মানব সমাজের অতীতের কার্যাবলীর বিবরণী। ওকে, অতীতের কার্যাবলীর বিবরণী বলেছেন। এখানে আমি একটা জিনিস বলে দিই, হেরোডোটাস যিনি, উনি গ্রিক দেশীয় পণ্ডিত, ওনাকে বলা হয় ইতিহাসের জনক। ঠিক আছে, এবং আরেকজন ব্যক্তি আছে থুকিডাইডিস, তাকে বলা হয় আধুনিক বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। দুজনেই কিন্তু গ্রিক দেশের বাসিন্দা। ঠিক আছে, তো এই কথাটা মনে রেখো যে হেরোডোটাস আর থুকিডিডিস। ঠিক আছে, আমি এখানে লিখে দিচ্ছি এক জায়গায় নামটা। হেরোডোটাস, আর যেটা আরেকটা লিখে দিচ্ছি ওটা হচ্ছে থুকিডিডিস। ওকে, এই ইনফরমেশনটা এক্সট্রা জেনে রাখো এখানে, যে এটা হলো হেরোডোটাস হলো ইতিহাসের জনক আর থুকিডিডিস হলো বিজ্ঞানসম্মত ইতিহাসের জনক। বোঝা গেল? এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এখানে কিছু ফুল ফর্ম বা পূর্ণ রূপ জানবো আমরা। ঠিক আছে, এবার প্রথমে আসছে বিসি। বিসি মানে হচ্ছে বিফোর ক্রাইস্ট, কি খ্রিস্টের জন্মের পূর্বে। এটা এই টার্মগুলো, এই ফুল ফর্মগুলো যদি জেনে রাখি না, আমাদের এর পরের দিকে দেখবে থাকবে, তাহলে আমাদের মনে রাখতে সুবিধা হবে। বিসিই, ওকে, বিসি মানে বিফোর কমন এরা, বিসি এর সমতুল্য এটা। এরপর চলে যাবো এডি বা অ্যানো ডোমিনি, এটা হচ্ছে খ্রিস্টের জন্মের পরের সময়। এটি একটি ল্যাটিন শব্দগুচ্ছ যার অর্থ ইন দ্য ইয়ার অফ আওয়ার লর্ড বা প্রভুর বর্ষে। যিশু খ্রিস্টকে অনেকেই, বিশেষ করে খ্রিস্টানরা আর কি, প্রভু বলে নিয়েতে, লর্ড বা প্রভু, বা অনেক সময় বলে তারা হচ্ছে সন অফ গড বা প্রভুর পুত্র। তো সেক্ষেত্রে এটা সমার্থক, বুঝতেই পারছো। এরপরে আসি সর্বশেষ সিই, এটা হচ্ছে কমন এরা, এডি এর সমতুল্য, এটা ধর্মনিরপেক্ষভাবে ব্যবহৃত হয়। সবাই শুধু বলছে যে যিশু খ্রিস্টের নামটা করবো, ক্রাইস্ট নামটা রাখাটা ঠিক হবে না, একটু অন্যরকম রাখি। তো কি না,
কমন এরা করে দিয়েছে। কমনটা মানে হচ্ছে ধর্মনিরপেক্ষ সাথে একটু সামঞ্জস্য লাগছে, শুনতে ভাল লাগছে, এই আর কি। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নেক্সট স্লাইডে দেখো, এবার আমাদের প্রাচীন ভারতবর্ষ সম্বন্ধে জানবো। প্রাচীন ভারত, ভারতভূমির পরিচয়। আমাদের দেশের নাম ভারতবর্ষ, কিন্তু বিদেশিদের কাছে এখন আমরা ইন্ডিয়া নামে পরিচিত। এই ইন্ডিয়া নামটি সংস্কৃত এবং পারসিক শব্দ সিন্ধু থেকে উৎপত্তি, ঠিক আছে। এটা নামটা হচ্ছে ভারতবর্ষ। তো এখানে কী কী, প্রথমে কী কী নাম থেকে আসে, সংস্কৃত আর পারসিক শব্দ, ঠিক আছে। তো পারসিকরা প্রথম নাম দিয়েছিল, মানে এই এলাকাটার নাম ছিল এটা সিন্ধু নদীর তীরে অবস্থিত এলাকাটাকে প্রথমে বোঝাতো। তো সিন্ধু ছিল। এবার যারা পারসিক লোক তারা সিন্ধু বলতে পারতো না, এরপরেই দেখো জানতে পারে প্রাচীন পারসিক ও গ্রিকদের কাছে সিন্ধুর নামানুসারেই ছিল ভারতভূমির পরিচয়, যেটা একটু আগে বললাম। এরপর আর্যরা ভারতে আসে এবং স্থায়ীভাবে বসতি স্থাপন করে সেই নতুন জনপদের নাম দেয় সপ্ত সিন্ধু। ওকে, প্রাচীনকালে পারসিকরা সিন্ধুকে হিন্দু বলতো, ঠিক আছে। ওরা দন্তস্ব উচ্চারণ হতো না, ওদের হ উচ্চারণ আসতো, সেই জন্য হিন্দু বলতো। হয়ে গেল। সেখান থেকে আস্তে আস্তে পরবর্তীকালে আরবীয়রা এলো, অনেকে এলো, হিন্দুস্তান নামটা পরবর্তীকালে আসছে। ফলে ভারতীয়দের সাধারণ নাম দেয় হিন্দু, মানে ভারতে যারা তখন থাকে তাদেরকে হিন্দু, আজকে হিন্দু একটা ধর্মাবলম্বী মানুষ যাদেরকে সনাতনীয় বলা হয়। কালক্রমে এই দেশের নাম হয় হিন্দুস্থান বা হিন্দুদের বাসভূমি। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। হিন্দু নাম আবার গ্রিক ও রোমান লোকেদের কাছে কি নামে ছিল, ইন্দুস বা ইদুস, যেটা ইন্দাস নামে পরিচিত লাভ করে। প্রাচীন এই ইন্দুস বা ইদুস নামটা থেকে আধুনিক ইন্ডিয়া নামে উৎপত্তি হয়। স্বাধীনতার পর অর্থাৎ 1947 সালে 15ই আগস্টের পর থেকে ভারত তথা ইংরেজদের কাছ থেকে ইন্ডিয়া নামের প্রয়োগ সাংবিধানিকভাবে শুরু হয়েছে। সেখানে এবার তোমরা বুঝতে পারছো যে ইন্ডিয়া নামটা কিভাবে আসছে। তোমরা যারা নতুন ক্লাস করছো আমার এবং প্রথম ক্লাস দেখছো, তারা ভালো করে মাথায় ঢুকিয়ে নাও কীভাবে নামটা আসছে, ঠিক আছে। এই ভারতবর্ষ নামের আরেকটা নাম আছে। ভারতবর্ষ আমরা তো জানি ভারতবর্ষ, ইন্ডিয়া, হিন্দুস্তান, এখান ছাড়া আরেকটা নাম আছে, ঠিক আছে। এটা হচ্ছে জম্মুদ্বীপ, ঠিক আছে। জম্মুদ্বীপে একটা নাম পাওয়া যায়। তারপরে এই ভারতবর্ষ সম্বন্ধে বিষ্ণু পুরাণে একটা সুন্দর কথা লেখা আছে, মানে ভারতবর্ষ কি বা ভারতবর্ষ কাকে বলে সেই সম্পর্কে কি না, বিষ্ণু পুরাণে এক জায়গায় উল্লেখ করা আছে যে দেশটা হিমালয়ের দক্ষিণে এবং সমুদ্রের উত্তরে অবস্থিত, সেই দেশের নাম ভারতবর্ষ। তো দেখো, আমাদের দেশটা সমুদ্রের উত্তরে আছে আর হিমালয়ের দক্ষিণে, তাই না। তো সেই অনুসারে আমাদের এখানের নাম ভারতবর্ষ। আবার একদল লোকজন বলে যে ভারতবর্ষে ভরত গোষ্ঠী নামে একটা রাজবংশ বা একটা রাজার গোষ্ঠী বাস করতো, তো তাদের নাম অনুসারে এখানের নাম ভারতবর্ষের আজকের নাম পায় ভারত। ভারত মানে দেশ, আর বর্ষ মানে ভারত মানে নাম, আর বর্ষ মানে দেশ নাম, অর্থাৎ ভারত নামক দেশ, সেই থেকে হয়েছে ভারতবর্ষ। এই যে আমি বললাম ভারতবর্ষ নামটা, এই যে বিষ্ণু পুরাণটা পাওয়া যায়, এটা হলো পুরাণের যে 18টা ভাগ, তার এই 18টা ভাগের একটা ভাগ। পরবর্তী স্লাইডে চলে যায়। এখানে দেখো ইতিহাসের যুগ বিভাজন দিয়ে দিয়েছে। ইতিহাসের যুগ বিভাজন আমরা জেনে নেব পৃথিবী তথা ভারতের নিরিখেও। কি না, এখানে দেখো ইতিহাসের যুগ বিভাজন। ইতিহাসটাকে আমরা মূলত 3টে ভাগে ভাগ করি যখন থেকে ইতিহাস স্টার্ট হচ্ছে। কি, প্রি হিস্টোরিক এজ বা প্রাগৈতিহাসিক যুগ, প্রোটো হিস্টোরিক এজ বা প্রাক ঐতিহাসিক যুগ, এবং হিস্টোরিক এজ বা ঐতিহাসিক যুগ। তো এইগুলো সম্বন্ধে কি ইনফরমেশান এক এক করে চলো জেনে নিই। প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ, যে যুগের কোনো লিখিত উপাদান নেই, আছে মানুষের হাতে গড়া ব্যবহৃত জিনিসপত্র, অর্থাৎ মানব সংস্কৃতির উদ্ভব কাল হতে আরম্ভ করে লিখিত উপাদান প্রাপ্তির অব্যবহিত পূর্ববর্তী যে সময়কাল, তাকে প্রাগৈতিহাসিক যুগ বা প্রি হিস্টোরিক এজ বলে। প্রাগৈতিহাসিক যুগ মূলত পুরাপ্রস্তর, মধ্যপ্রস্তর এবং নব্যপ্রস্তর, এই 3টি পর্বে বিভক্ত। এবার আমরা চলে যাব নেক্সট স্লাইডের দিকে। প্রোটো হিস্টোরিক এজ বা প্রাগৈতিহাসিক যুগ। এতক্ষণ জানলাম প্রাগৈতিহাসিক ওই যে আমাদের প্রাগৈতিহাসিক যুগের সেটার তার সংজ্ঞা সম্বন্ধে জানলাম। এবার তার 3টে ভাগ কি,
না প্যালিওলিথিক এজ বা প্রাচীন প্রস্তর যুগ, মেসোলিথিক এজ বা মধ্যপ্রস্তর যুগ এবং নিওলিথিক এজ বা নব্যপ্রস্তর যুগ। এটা আমি আগে এতে বলেছি, এখানে একটা সুন্দর করে তোমাদেরকে আমি মাইন্ড ম্যাপ দিয়েছি। আশা করি তোমাদের আরও তাড়াতাড়ি তোমাদের আরও বোঝার এবং মনে রাখার সুবিধার্থে তোমরা চাইলে এটা স্ক্রিনশট করে নিতে পারো। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এখানে দেখো এই প্রস্তর যুগগুলো সম্বন্ধে ইনফরমেশন দিয়েছে কি না 50,000 থেকে 8,000 খ্রিস্টপূর্বাব্দ বা বিসি বা বিসিতে প্রাচীন পুরাপ্রস্তর যুগ নামে পরিচিত এই সময়কালটা। এর পরেরটা হচ্ছে 8,000 থেকে 4,000 খ্রিস্টপূর্বাব্দে মধ্যপ্রস্তর যুগ বা মাইক্রোলিথিক এজ নামে পরিচিত, মেসোলিথিক বা মাইক্রোলিথিক এই সময়কালটা। ওকে, এবার আমরা চলে যাবো আরেকটা পয়েন্ট, 6,000 খ্রিস্টপূর্বাব্দ থেকে নব্যপ্রস্তর যুগ বা নব্যপ্রস্তর থেকে সময়কালটা নব্যপ্রস্তর যুগ নামে পরিচিত। এই যুগটাকে গর্ডন চাইল্ড রেভলিউশন অ্যাক্ট বলে এজ বলে চিহ্নিত করেছে। গর্ডন চাইল্ড একজন প্রত্নতাত্ত্বিক, তিনি ইতিহাসের সাথে আছেন। যখন ইতিহাসটা কেউ সাবজেক্টিভ বা কিছু পড়বে তখন তার নামটা পাওয়া যাবে। এবার পরবর্তী স্লাইডের দিকে চলে যায়। প্রাচীন বা পুরাপ্রস্তর যুগ, পাথরের তৈরি হাতিয়ারের বৈশিষ্ট্য অনুযায়ী নৃতত্ত্ববিদরা এই যুগকে 3টে ভাগে ভাগ করেছেন, যথাক্রমে নিম্ন পুরাপ্রস্তর যুগ, মধ্য পুরাপ্রস্তর যুগ এবং উচ্চ পুরাপ্রস্তর যুগ। এবার নেক্সট স্লাইডে চলে যাবো আমরা। নিম্ন পুরাপ্রস্তর যুগে প্রায় মানুষ বা হোমো হাবিলিসের সৃষ্টি হয়েছিল। এই যুগে বিবর্তনের মধ্যে দিয়ে হোমো ইরেকটাসেরও সৃষ্টি হয়েছিল। হোমো হাবিলিস এবং হোমো ইরেকটাস, এই যে মানবজাতির যে বিভিন্ন বিজ্ঞানসম্মত না বিভিন্ন প্রজন্ম অনুযায়ী দিয়েছে, এর মধ্যে এই দুটো প্রজন্ম কিন্তু আমরা নিম্ন পুরাপ্রস্তর যুগেই পেয়ে যাচ্ছি। ওকে, এই যুগের মানুষ কোয়ার্টজাইট পাথর ব্যবহার করত। এই যুগের মানুষের দশাকে বন্য দশা তত্ত্ব বলে আখ্যা করেছেন বা ব্যাখ্যা করেছেন লুইস হর্গান নামে একজন ব্যক্তি। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মধ্যপ্রস্তর যুগে হোমো ইরেকটাস মানুষের বিবর্তন হয়। হোমো ইরেকটাসের বিবর্তন হয়ে কি হচ্ছে, হোমো সেপিয়েন্স আধুনিক মানুষ বা হোমো সেপিয়েন্স নামে সৃষ্টি হচ্ছে। এই যুগে মানুষ কোয়ার্টজাইট পাথরের পরিবর্তে চ্যালক্যাডনি এবং সিলিকা শ্রেণী পাথর ব্যবহার করত। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মধ্যপ্রস্তর যুগের নিদর্শন কোথায় কোথায় পাওয়া যায়। ওকে, তামিলনাড়ুর তুতেকড়িনে, মহারাষ্ট্রের পাটনে, শ্রীলঙ্কার ফাসিয়েন লেনা, বাটাতম্বা লেনা ও বেলি লেনায়, গুজরাটের লাংঘনাভা এবং পশ্চিমবঙ্গের বীরভানপুরে পাওয়া গেছে। মধ্যপ্রস্তর যুগটা হচ্ছে প্রাচীন প্রস্তর যুগের ঠিক পরবর্তীকালে, যে এখানে কি হচ্ছে পাথর একটু আধুনিক হচ্ছে, প্রথম দিকে পাথরগুলো ভোতা থাকছে, ওর থেকে একটু ধারালো হচ্ছে। ওকে, এবার মধ্যপ্রস্তর যুগের কিছু নিদর্শন বা আয়ুধ কোথায় পাওয়া যাচ্ছে পশ্চিমবঙ্গের, ঠিক আছে, বাংলার মালভূমিতে কী কী বাঁকুড়া শুশুনিয়া পাহাড়ের নিকটবর্তী অংশ, গন্ধেশ্বরী ও তার ছোট ছোট উপনদীগুলোর তীরে ভূমিতে বেশ কিছু সংখ্যক ক্ষুদ্রাস্ত্র আবিষ্কৃত হয়েছে। বীরভূম, পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়া জেলায় ছুরিকা, চাচনি, বাটালি, ভ্রমণের নিদর্শন পাওয়া গেছে। এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। নিম্ন পুরাপ্রস্তর যুগে প্রাচীনতম নিদর্শন পাওয়া গেছে কাশ্মীরের পহেলগাঁওয়ের নিকটবর্তী এক স্থানে, পশ্চিম পাঞ্জাবের সোয়ান উপত্যকা, তামিলনাড়ুর অত্তিরাম পবাকাম অঞ্চল, কর্ণাটকের ঘাটপ্রভা নদী অববাহিকা, কৃষ্ণা নদী অববাহিকা অঞ্চল, কর্ণাটকের গুলবার্গা জেলা, ইসলামপুর গ্রাম, কেরালার পালঘাট এলাকা, মধ্যপ্রদেশের রায়সেন এলাকার ভীমবেটকা নামক জায়গায়। ওকে, এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। মধ্য পুরাপ্রস্তর যুগের কেন্দ্র, এটা কি না মধ্যপ্রদেশের ভীমবেটকা এবং পাকিস্তানের জাওঘাওয়ে এটার কেন্দ্র আছে। উচ্চ পুরাপ্রস্তর যুগের কেন্দ্র কোথায়, কন্নুল অঞ্চল, আদমগড়, ভীমবেটকা এবং মোহরানা গুহা। ভীমবেটকা দেখবে অনেক জায়গায় পাবে ভীমবেটকা নামটা, এটা মধ্যপ্রদেশে অবস্থিত বর্তমানে। পশ্চিমবঙ্গের পুরাপ্রস্তর যুগের প্রত্নকেন্দ্রগুলো হলো কি কি কেন্দ্র আছে, বীরভূমে সিউড়ির কাছে ভীমধরপুরের কাকুরে ভাকসা, পুরুলিয়ার অযোধ্যা পাহাড়, বাঁকুড়ার বিহারীনাথ শুশুনিয়া পাহাড়, খাতড়া মুকুটমণিপুরের কংসাবতী অঞ্চল, মেদিনীপুরের গোপীবল্লভপুর এলাকা নাকাবিদ অঞ্চল এবং শিলদা বেলপাহাড়ের তারাজনী ভৈরববাকি উপত্যকা, মানে বীরভূম থেকে মেদিনীপুরের দক্ষিণ পশ্চিম এলাকা পুরোটাই এখানে পুরাপ্রস্তর যুগের প্রত্নকেন্দ্র পাওয়া যায়। এবার পরবর্তী স্লাইডের দিকে চলে যাব।
নব্যপ্রস্তর যুগ। নব্যপ্রস্তর যুগটা কি, যেটা মধ্যপ্রস্তর যুগেরও পরবর্তীকালে। নব্যপ্রস্তর যুগের কেন্দ্র বালুচিস্তানের কিলিগুল মোহাম্মদ, বালাকোট, মেহেরগড়, কাশ্মীরের বুজাহম ও সুজাকাল, বিহারের চিরাদ্দ, উত্তরপ্রদেশের কোলাদিহাওয়া ও মহাগড়া, অসমের দেওজালি হার্ডিং, অন্ধ্রপ্রদেশের উৎপুর, নাগার্জুনকোন্ড ও পিকলিহাল, কর্ণাটকের মাস্কি, হামুর ও ব্রহ্মগিরি এবং তামিলনাড়ুর পোয়মপল্লী। এতগুলো জায়গা। এটা আবার মধ্যযুগের যে হাতিয়ার তার থেকেও আরও আধুনিক এবং ধারালো ছিল, এটা দিয়ে আরও ভালো করে শিকার করতে সুবিধা হতো। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। প্রাগৈতিহাসিক সভ্যতার নিদর্শন মানে ওভারঅল কোথায় কোথায় পাওয়া যাচ্ছে। বাংলার কয়েকটা জেলায় তো পাওয়া গেছে, 2 মেদিনীপুর, ঝাড়গ্রামে পাওয়া যাচ্ছে। ওকে, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া, বীরভূম ও 2 বর্ধমান জেলার বটনাউত সমৃদ্ধ এলাকায়। অতি সম্প্রতি দক্ষিণ 24 পরগনার আবদালপুর, দেউলপোতা, হরিনারায়ণপুর, সাগরদ্বীপ, মন্দিরতলা, পাকুড়তলা, মনিরটাট অঞ্চলে প্রাগৈতিহাসিক সভ্যতার বিরল নিদর্শন মিলেছে। ওকে, এই জায়গাগুলো অতি সম্প্রতি মানে কয়েক বছর বা এই 2-1 দশকের মধ্যে এগুলো পাওয়া গেছে। তবে এই নিদর্শনগুলি বেশিরভাগই প্রাচীন বা পুরাপ্রস্তর যুগের। ওকে, প্রাচীন একদম যেটা প্রথমটা বললাম সেইটাতে। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। এখানে দেখো এবার চলে আসছে প্রি হিস্টোরিক এজ বা প্রাক ঐতিহাসিক যুগ। এতক্ষণ আলোচনা করলাম প্রাগ ঐতিহাসিক যুগ, এবার আলোচনা করব প্রাক ঐতিহাসিক যুগ। এখানে 2টো ভাগ আছে, চ্যালকোলিথিক এজ আর মেগালিথিক এজ। প্রাগৈতিহাসিক যুগ সম্বন্ধে তো একবার বলেছি, আরেকবার বলেও আরেকটা ইনফরমেশন দিয়ে দিই ছোট্ট পড়া, যে যুগে উপাদান পাওয়া যায়, মানে কোন উপাদান, তোমার কোনো লিখিত উপাদানই ছিল না যে যুগে, ঠিক আছে, যে যুগে লিখিত উপাদান কিছুই ছিল না, সেটা হচ্ছে প্রাগৈতিহাসিক যুগ। প্রাক ঐতিহাসিক যুগ কি, যে সময় লিখিত উপাদান পাওয়া যাচ্ছে কিন্তু পুরোপুরিভাবে এটা পাঠোদ্ধার করা যাচ্ছে না, এর সাথে আরও কিছু নতুন জিনিস পাওয়া যাচ্ছে। ওকে, তো সেগুলো হচ্ছে প্রাক ঐতিহাসিক যুগের। এই প্রাক ঐতিহাসিক যুগের বললাম চ্যালকোলিথিক এজ বা মেগালিথিক এজ বললাম। কি না, 2টো ভাগ আছে, চ্যালকোলিথিক এজ বা তাম্রপ্রস্তর যুগ আর মেগালিথিক বা আয়রন এজ অর্থাৎ লৌহ যুগ। এবার এগুলো সম্বন্ধে এক এক করে জেনে নেবো পরের স্লাইডে। প্রায় ঐতিহাসিক যুগ কি না, প্রাগৈতিহাসিক ও ঐতিহাসিক যুগের সন্ধিক্ষণে প্রায় ঐতিহাসিক যুগ বা প্রোটো হিস্টোরিক যুগ। এই পর্ব ঐতিহাসিক যুগের উষালগ্ন। এই পর্ব প্রাগৈতিহাসিকদের উত্তরবর্তী কিন্তু ইতিহাসের অব্যবর্তী পূর্ববর্তী, অর্থাৎ দিন আগত প্রায় কিছুক্ষণ বাকি। লিখিত উপাদান পাওয়া গেলেও পাঠোদ্ধার করা হয়নি, যেটা আমি একটু আগে বলেছিলাম। প্রায় ঐতিহাসিক যুগের 2টো পর্ব, যথা তাম্রপ্রস্তর পর্ব বা চ্যালকোলিথিক এজ আর লৌহ পর্ব বা মেগালিথিক এজ, যেটা আমি ওখানে দিয়ে দিচ্ছি। ওকে, এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। তাম্রপ্রস্তর যুগ, এই 2টো ভাগ নিয়ে এবার আলোচনা করব। তাম্রপ্রস্তর যুগ হলো সেই যুগ যখন মানুষ পাথরের পাশাপাশি তামার তৈরি অস্ত্র ও যন্ত্রপাতি ব্যবহার শুরু করে। এই যুগের আনুমানিক সময়কাল ভারতে খ্রিস্টপূর্ব 3000 থেকে 1000 অব্দ। এই সময় তাম্রপ্রস্তর যুগ চলেছে। এরপরে জানবো আমরা লৌহ যুগটা। এই তাম্রপ্রস্তর যুগটা সম্বন্ধে আরও কিছু ভাগ জেনে নিই। এই তাম্রপ্রস্তর যুগকে 3টে ভাগে ভাগ করা যায়: আদি তাম্রশীয় উপপর্ব, পরিণত হরপ্পা ও সমকালীন তাম্রশীয় উপপর্ব এবং হরপ্পা পরবর্তী উপপর্ব। ওকে, এরপরে চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। লৌহ যুগ বা মেগালিথিক বা আয়রন এজ। ভারতের লৌহ যুগ শুরু হয়েছে 1000 থেকে 500 খ্রিস্টপূর্বাব্দের মধ্যে। এটি বিস্তৃতি লাভ করে উচ্চগাঙ্গীয় উপত্যকা, মালব মালভূমি এবং তাপ্তি উপত্যকায়, বালুচিস্তান সমভূমি, মধ্য ও নিম্নগাঙ্গীয় উপত্যকা এবং উত্তর পশ্চিম অঞ্চল, বিশেষত পেশোয়ার অঞ্চলে। ভারতবর্ষে প্রথম লোহার খোঁজ পাওয়া যায় উচ্চগাঙ্গীয় উপত্যকায়। এতদিন পর্যন্ত যে যুগগুলো এসেছিল সেখানে লৌহ পাওয়া যায়নি, এখানে লোহা পাওয়া যাচ্ছে। আর তার আগে, লোহার আগে তামা পাওয়া গেছে। তো এই কথাগুলো তোমরা একটু খেয়াল রাখবে, মনে করে রাখবে। ওকে, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। এবার আমাদের লাস্ট পার্টটা আসছে, প্রাগৈতিহাসিক যুগ, প্রাক ঐতিহাসিক যুগ এবং ঐতিহাসিক যুগ বলেছিলাম, ঠিক আছে, ইতিহাসের কাল সীমানা। তো সেখানে শেষ পর্বটা হচ্ছে ঐতিহাসিক যুগ। ঐতিহাসিক যুগটা দেখো কি 3টে ভাগে বিভক্ত: অ্যানসিয়েন্ট এজ বা প্রাচীন যুগ,
মিডিয়েভাল এজ বা মধ্যযুগ এবং মডার্ন এজ বা আধুনিক যুগ, এগুলো সম্বন্ধেও কিছু জেনে নিই আমরা। ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ, যে যুগের ইতিহাস লিখিত উপাদান থেকে পাওয়া যায় তাকে ঐতিহাসিক যুগ বলে। তাহলে কি না, ঐতিহাসিক যুগ বা হিস্টোরিক এজ সাধারণত 3 ভাগে বিভক্ত, যথাক্রমে 1 নম্বর হচ্ছে প্রাচীন যুগ বা অ্যানসিয়েন্ট এজ, 2 নম্বর হচ্ছে মধ্যযুগ বা মিডিয়েভাল এজ, এবং 3 নম্বর হচ্ছে আধুনিক যুগ বা মডার্ন এজ। ওকে, এবার এই 3টে যুগ সম্বন্ধেও আমরা কিছু তথ্য সংগ্রহ করব বা জেনে রাখবো। তোমরা যারা লিখছো তোমরা এগুলো ভালো করে লিখে রাখো, তোমাদের আগামী দিনে খুব সুন্দরভাবে কাজে লাগবে। এবং এই যে জায়গাগুলো, এখান থেকে কোনো কোনো পরীক্ষায় কখনো কখনো এখান থেকে কোশ্চেন আসে এবং দিয়েও দেয় এখান থেকে। ওকে, এ দেখো ফার্স্ট স্লাইড, পরবর্তী স্লাইডে চলে গেছি। প্রাচীন যুগ বা অ্যানসিয়েন্ট এজ সময়কাল লিপির আবিষ্কার থেকে আনুমানিক খ্রিস্টীয় 476 থেকে 800 সাল পর্যন্ত। বৈশিষ্ট্য প্রাচীন সভ্যতার বিকাশ, নগরায়ন, রাষ্ট্র ব্যবস্থা, ধর্ম সংস্কৃতির বিকাশ। এটা গোটা পৃথিবীর নিরিখে হচ্ছে। 476 আর 800 কেন স্যার এখানে এরকম কেন লিখেছে? এইরকম করে সময়কালটা ভাগ করা হচ্ছে যাতে আমরা সময়ের মধ্যে কি ঘটছে না ঘটছে সেগুলো বার করতে পারি, তারপরে সেইগুলো সম্বন্ধে জানতে পারি। অ্যানসিয়েন্ট যুগটা, ও এটা অ্যানসিয়েন্ট যুগ, এর সম্বন্ধে আরও কিছু জানতে পারি। 476 খ্রিস্টাব্দে কী হয়েছিল, রোমান সাম্রাজ্য দুটো ভাগে বিভক্ত ছিল, এই পশ্চিম রোমান সাম্রাজ্য এবং পূর্ব রোমান সাম্রাজ্য। এই পশ্চিম রোমান সাম্রাজ্য 476 খ্রিস্টপূর্বাব্দে ধ্বংস হয়েছিল, মানে এর পতন ঘটে গেছিল। ওকে, আর 800 খ্রিস্টাব্দে কি এই সময়টা বলা হয়, অনেকে বলা হয় এই সময় থেকে এই সময়টা একটু আদি মধ্যযুগ বলা হয়, এই 476 থেকে 800 সময়কালটা। এই সময়কালটাকে বলা হয় অনেকে যে ইউরোপের ইতিহাসে, বিশেষ করে কি না সাল্লামিন বলে একজন ব্যক্তি আসে, সে ক্ষমতায়, তার সময় থেকে সে আসছে এবং সে বলা হয় যে সে ইউরোপে যে মুসলিমদের আধিপত্য বাড়ছিল সেটা প্রতিরোধ করেছিল এই সময় থেকে, এবং এই সময় সিংহাসনে আসছে, সেই জন্য এটাকে দেওয়া হয়। আর এই 476-এর কাছাকাছি এই সময়টা ভারতবর্ষে গুপ্ত যুগ চলছিল। তো গুপ্ত যুগ এইগুলো যেহেতু চলছিল, তো সেহেতু এই সময়টা দিচ্ছে এবং 800 সাল দিচ্ছে। যদিও এই সালটা কিন্তু শুধু এইটুকু নয়, এটাকে বলা হয় যে এখানের সাথে আরেকটা সময় আছে, ঠিক আছে? তো তো এই সময়টা এখানে কি বলা হয় না, এই সময়টাকে এখানে ভারতের ইতিহাসে বলা হচ্ছে 1206, ঠিক আছে? 1206 সাল। কেন না, এখানে যে বিদেশি শক্তিগুলো পর্যন্ত আসছে এবং দেশীয় শক্তিগুলো অল্প অল্প পরিমাণে কি না, দেশি শক্তিগুলোর একটা আধিপত্য থাকছে বা কিছু, তো সেই জন্য এই সময়কালটাকে ভারতের ইতিহাসে এটাকে বলা হয় প্রাচীন যুগের সময় শেষ বা কিছু, বা অনেকে বলে থাকে গুপ্ত যুগের শেষ থেকে এই 1206 পর্যন্ত সময়কালটা হচ্ছে, যেটা দিল্লি সুলতানি শুরু সময়কাল, এই সময়টা হচ্ছে আদি মধ্যযুগ। ওকে, এর বৈশিষ্ট্যটা বলে দিচ্ছি, এবার চলে যাবো নেক্সট স্লাইডের দিকে। মধ্যযুগ বা মিডিয়েভাল এজ সময়কাল কি আনুমানিক খ্রিস্টীয় 476 থেকে 800 সাল, ঠিক আছে? এখানে আমি ভারতের ক্ষেত্রে লিখে দিচ্ছি কি না 1206। ওকে, 1206, তো 1206 থেকে 1453 বা 1789 বলে। তো এই সময়টা কি, ওই যে পূর্ব রোমান সাম্রাজ্যটা টিকে ছিল, পশ্চিম রোম সাম্রাজ্য অবসান ঘটে বা পতন ঘটে, এবার পূর্ব রোম সাম্রাজ্যের অবসান ঘটে 1453 ইউরোপের ওইদিকে, এবং 1789 একটা ঘটনা ঘটছে, সেটা হচ্ছে ফরাসি বিপ্লব। এই দুটো সময়কাল হচ্ছে। এবং ভারতের ক্ষেত্রে আরেকটা কথা বলে দিই, ভারতের ক্ষেত্রে এই ইনফরমেশনটা দিয়ে রাখি, ভারতের ক্ষেত্রে অনেকে এটা ঠিক নাই, 1707 কেউ বলে, আবার কারোর মধ্যে এটা হচ্ছে 1757 এই সময়কালটা। কারণ এখানে কেউ কেউ বলে এখানে আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে, ঠিক আছে? এই সময়ে আঞ্চলিক শক্তির উত্থান ঘটছে, মানে মুঘলদের ভাঙন হচ্ছে। আবার কেউ কেউ বলছে না, এই সময়টা নয়, 1757 যে পলাশির যুদ্ধ, অর্থাৎ ব্রিটিশরা যে ক্ষমতা দখল করছে, সেই সময় পর্যন্ত মুসলিম পিরিয়ড চলছে ভারতে, তো সেহেতু এটাকে মধ্যযুগ বলা হয়ে থাকে ভারতবর্ষের ক্ষেত্রে। ওকে, ঐতিহাসিকদের মধ্যে সীমারেখা কিছুটা ভিন্ন হতে পারে, তো এগুলো ঐতিহাসিকদের যে মতামত সেই অনুযায়ী ধরা হয়েছে। বৈশিষ্ট্য সামন্ততন্ত্রের বিকাশ, বিভিন্ন রাজবংশের শাসন, ধর্মীয় ও সাংস্কৃতিক পরিবর্তন এখানে দেখা যায়। এবার চলে যাবো পরবর্তী স্লাইডের দিকে। আধুনিক যুগ বা মডার্ন এজ বা
যুগ। সময়কালটা কি? সাধারণভাবে 1453 বা 1789 পর থেকে বর্তমান সময়কাল পর্যন্ত। বৈশিষ্ট্য: রেনেসাঁ, বৈজ্ঞানিক বিপ্লব, শিল্প বিপ্লব, উপনিবেশবাদ, জাতীয়তাবাদ ও আধুনিক রাষ্ট্র ব্যবস্থার বিকাশ। যদিও মধ্য যুগে ঘটে গেছে অলরেডি রেনেসাঁ, কিন্তু রেনেসাঁর যে প্রভাব এগুলো তো আস্তে আস্তে বাড়তে থাকে। এই যুগে দেখা যায়, মধ্যযুগের শেষের দিকে অর্থাৎ পরবর্তী যুগে এগুলো দেখা যায়। এখানে আরেকটা জিনিস আমি এগুলো আমরা পৃথিবী নিরীক্ষে বলছি, ভারতের নিরীক্ষে সালটা লিখে দিই 1707 থেকে 7 অথবা 1757। একটু আগেই বললাম যে ঔরঙ্গজেবের মৃত্যুর পরের সময় 1707 এবং 1757 হচ্ছে পলাশি যুদ্ধের পর থেকে। ওকে, তো এই সময় থেকে বর্তমানে যেটা চলে যাচ্ছে সেটা হচ্ছে আধুনিক যুগ। তো এইগুলো তোমাদের ইনফরমেশান দিয়ে রাখলাম, ঠিক আছে। এবার নেক্সট স্লাইডে চলে যাব। তো আজকে আমি তোমাদের সাথে আলোচনা করলাম যে ইতিহাস জিনিসটা কি এবং প্রাচীন ভারতের ইতিহাস। এই যে টপিকটা তোমাদের প্রথম ক্লাস আজকে আনলাম, এই টপিকটা আমি নতুনভাবে নতুন আঙিনায় তুলে ধরলাম। আশা করছি যারা পরীক্ষা দিবে তাদের সকলের কাজে লাগবে। তো আমাদের এখানে তোমাদের যারা যোগাযোগ করতে যাও আমাদের এই চ্যানেলের সাথে, তো এখানে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে 7866878332। এই নম্বরটিতে হোয়াটসঅ্যাপে হাই লিখতে পারো বা জয়েন লিখে দিতে পারো, তোমাদেরকে গ্রুপগুলোয় অ্যাড করে নেওয়া হবে। যে যে গ্রুপ বা যে পরীক্ষার জন্য চাইছো সেখানে আমাদের প্লেলিস্ট করা আছে, সেই অনুযায়ী তোমরা ভিডিওগুলো পেয়ে যাবে, তোমরা দেখতে পাবে। তোমাদের পিডিএফ নোটস বা কিছু সেগুলো সব গ্রুপে দিয়ে দেওয়া হবে। আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেল ছাড়া টেলিগ্রাম চ্যানেল আছে, এছাড়া আমাদের ফেসবুক পেজ, ইনস্টাগ্রাম পেজ আছে, এগুলো তোমরা ফলো করে রাখতে পারো। এখানে দেখো একটা খুব সুন্দর ট্যাগ লাইন আছে, ক্লাসটা তুমি কমপ্লিট করলে মানে তুমি হার মানোনি, আর যে হার মানে না তাকে কেউ কোনোদিন হার মানাতে পারে না। যথার্থই চিন্তাধারা। তো আজকে আমি তোমাদের সাথে এইগুলো নিয়ে আলোচনা করলাম এবং পরবর্তী দিনে আরও যে এই টপিকের বাকি অংশ অর্থাৎ মেহেরগড় যে সভ্যতা সেটা নিয়েও আলোচনা করব। তো আজকে এইটুকুই, আবার দেখা হবে পরবর্তী দিনে। যদি আমার ভিডিওটিকে তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমার ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করো। থ্যাংক ইউ।